গত 12ই জুন গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোয়িং 787 ড্রিম লাইনার ওড়ার সাথে সাথেই 30 সেকেন্ডের মধ্যে এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মেডিকেল কলেজের ছাদের ওপর আছড়ে পড়ে এবং তার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানের মধ্যে থাকা 242 জন যাত্রী ও বিমান কর্মীদের মধ্যে 241 জনের মৃত্যু হয় এবং একজন যাত্রী বরাত জোরে বেঁচে যান। আর যে মেডিকেল কলেজের ছাদের ওপর আছড়ে পড়েছিল এই বোয়িং 787 ড্রিম লাইনার, সেই মেডিকেল কলেজের কতজন হবু ডাক্তার আসলে মারা গেছেন তার সঠিক পরিসংখ্যান এখনও আমাদের কাছে নেই। এই ঘটনা ঘটার পর থেকেই বিভিন্ন মহলে প্রচুর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে কী করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। বোয়িং 787 ড্রিম লাইনার এই বিমানটি পরিচালনা করত এয়ার ইন্ডিয়া, তাই এয়ার ইন্ডিয়ার ওপরেও প্রশ্ন উঠেছে অনেক। তাছাড়া এই যে ড্রিম লাইনার বিমানটি যে বিমান সংস্থা তৈরি করে সেই বোয়িং, তাকেও অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে। কেউ অনুমান করেছিল যে ইঞ্জিন ফেলিয়ারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য হয়তো বিমান সঠিক উচ্চতায় যেতে পারেনি বা তার আগেই আছড়ে পড়েছে। কেউ অনুমান করেছিলেন যে ইঞ্জিনের মধ্যে হয়তো পাখি ধাক্কা মেরেছে, তার জন্য ইঞ্জিনে কোনো গড়বড় তৈরি হয়েছিল। অনেকে আবার প্রশ্ন তুলেছিলেন আমাদের দেশে যে সংস্থা রয়েছে যারা দায়িত্ব নিয়ে বিমান পরিচালনা করে, এয়ারপোর্ট সংরক্ষণ করে, সেই ডিজিসি এর উপর। তবে যে দুজন পাইলট এই বিমানটি ওড়াচ্ছিলেন তাদের উপরে এখনও অবধি কোনো সেরকমভাবে সন্দেহ কেউ করেনি। তবে এবার আমাদের দেশের কেন্দ্র সরকারের যে সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, তারা যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে সেটা দেখলে মনে হচ্ছে বোধহয় পাইলটদেরই সমস্ত দোষ ছিল। আমাদের দেশে যে মিনিস্ট্রি অফ এভিয়েশন রয়েছে তার অন্তর্গত একটি এজেন্সি হচ্ছে এই এএআইবি বা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যারা দায়িত্ব নিয়ে কোনো প্লেন অ্যাক্সিডেন্ট হলে তার তদন্ত করে এবং সেই নিয়ে রিপোর্ট প্রকাশিত করে। এই এএআইবি যে রিপোর্ট প্রকাশিত করেছে সেটা একেবারেই প্রাথমিক রিপোর্ট, যেমনটা আপনাদের বললাম। তো এই রিপোর্ট দেখেই কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া এটা সঠিক হবে না। আমিও আপনাদের সেটুকুই বলবো যেটুকু এই প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই রিপোর্টে। 15 পাতার এই রিপোর্টে অনেক কিছুই রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ডিজিসি এর তরফ থেকে টেস্ট করা হয়েছিল যে ইঞ্জিনের জ্বালানিতে কোনো ধরনের কোনো কিছু মিশ্রণ ছিল কি না, এবং সেখানে নেগেটিভ রেজাল্ট এসছে, অর্থাৎ ইঞ্জিনের জ্বালানির কোনো দোষ ছিল না। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে সেই সময়ে যখন এই বোয়িং 787 বিমানটি আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে উড়েছিল তখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সেখানে কোনো পাখি উড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল না বা সেরকম কিছু ধরাও পড়েনি। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে যে এই বিমানের যারা পাইলট ছিলেন বা যারা ক্রিউ মেম্বার ছিলেন তাদের মানসিক অবস্থা কোনোভাবেই খারাপ ছিল না। অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়নি যে যারা পাইলট তারা কোনোভাবে বিমান ওড়ানোর জন্য অনিচ্ছুক বা তাদের মধ্যে কোনো রকম কোনো অলসতা রয়েছে বা শরীর খারাপ বা কিছু এই ধরনের জিনিস। বিমান ওড়ার সময় তার ওজন যথোপযুক্ত ছিল এবং বিমানের ওজন এবং তার সাথে সাথে যে ফুয়েলের ওজন, যেটা অনেকে মনে করেছিলেন যে হয়তো অতিরিক্ত ফুয়েল ভরে দেওয়া হয়েছিল ইঞ্জিনের মধ্যে বা এরকম কোনো সমস্যা হয়েছে, ওজন বেশি হয়ে গেছে তাই হয়তো ভেঙে পড়ে গেছে, তো সেই ধরনের কিছুই ছিল না। উল্টে এই এরোপ্লেনটা যতটা ওজন বহন করতে পারে তার থেকে অনেক কম ওজন নিয়েই উড়েছিল। এই সমস্ত কিছুর সাথে সাথে এই রিপোর্টে আরেকটা কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটার কারণে এখন অনেকেই মনে করছেন যে এই এরোপ্লেন যারা ওড়াচ্ছিল, মানে যে সমস্ত পাইলটরা ওড়াচ্ছিলেন যে দুজন, তারাই হয়তো দায়ী এই দুর্ঘটনার জন্য। এই রিপোর্টে ককপিট রেকর্ডিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেই ককপিট রেকর্ডিংয়ে একজন পাইলটকে বলতে শোনা যাচ্ছে, আরেকজন পাইলটকে তিনি বলছেন যে আপনি কি প্লেনের ইঞ্জিন বন্ধ করে দিয়েছেন? তখন অন্য পাইলট বলছেন যে না, আমি করিনি। এবার এই যে একজন পাইলটের আরেকজন পাইলটকে প্রশ্ন ইঞ্জিন বন্ধ করা নিয়ে, এটাকেই হাতিয়ার বানাচ্ছে অনেকে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেক কিছু লেখালেখি শুরু হয়ে গেছে। এই যেমন ধরুন যারা এই বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সংস্থা ডিজিসিএকে দোষারোপ করছিল বা এভিয়েশন মিনিস্ট্রির যে খামতিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছিল, এখন তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের দিকে আঙুল তোলা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে দেখুন আপনারা মিথ্যি দোষারোপ করেছেন আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর, তাদের কোনো দোষ নেই, সমস্ত দোষ হচ্ছে পাইলটদের। কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছি এই যে এআইবির রিপোর্ট সেটা কিন্তু প্রাথমিক রিপোর্ট, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। আর শুধুমাত্র আমাদের দেশেই যে এই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এটা একেবারেই নয়। এই বিমানটা যে কোম্পানি তৈরি করেছে অর্থাৎ বোয়িং ড্রিম লাইনার, তারাও কিন্তু তদন্ত করছে, আর তার সাথে সাথেই আমেরিকাতেও এই নিয়ে তদন্ত চলছে। সুতরাং এই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখে তড়িঘড়ি কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক নয় বলে আমার মনে হয়। তবে এএআইবির এই রিপোর্ট থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই বিমান দুর্ঘটনা হয়েছে এরোপ্লেনের দুটো ইঞ্জিন একসাথে ফেল হওয়ার ফলে। এবার বোয়িংয়ের এই ড্রিম লাইনার এয়ারক্রাফটকে মানা হয় এরকম যে এটা একটা খুবই অত্যাধুনিক মানের বিমান, মানে যাকে বলা হয় টপ রেটেড মডেল। আর এই ড্রিম লাইনার মডেলের বিমান দুর্ঘটনা এই প্রথম ঘটেছে।
এএআইবির রিপোর্টে বিস্তারিত বলা হয়েছে যে ইঞ্জিনের মধ্যে নাকি ফুয়েল অর্থাৎ জ্বালানির সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল। তার জন্যই এই সন্দেহ জোরালো হচ্ছে অনেকের মনের মধ্যে যে ইঞ্জিনের মধ্যে জ্বালানির সাপ্লাই বন্ধ করে দেওয়া সম্ভব হলো কি করে। অনেকেই মনে করছেন এটা হয়তো পাইলটরাই বন্ধ করেছে, কিন্তু এখানেও একটা সন্দেহ দানা বাঁধে। তার কারণ যদি ককপিট থেকে পাইলট সুইচ অফ করে ইঞ্জিনের জ্বালানি বন্ধ করে দেয় তাহলে তারও রেকর্ড ব্ল্যাক বক্স থেকে পাওয়া যাবে, কিন্তু এই নিয়ে এআইবির রিপোর্টে কিচ্ছু বলা নেই। বিমানের ককপিটে পাইলটদের কথোপকথনে যেমন এটা পাওয়া গেছে যে একজন পাইলট আরেকজন পাইলটকে বিমানের ইঞ্জিন বন্ধ করা নিয়ে প্রশ্ন করছেন, ঠিক তেমনি অন্য পাইলটের উত্তরটাও পাওয়া গেছে যে তিনি না বলেছেন উত্তরে। ককপিটের এইটুকু রেকর্ডিং ছাড়া এই এএআইবি রিপোর্টে তেমন গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। বোয়িং 787 এর ড্রিম লাইনার এয়ারক্রাফট হঠাৎ করে তার দুটো ইঞ্জিন বন্ধ হয়ে গেল কি করে? পাইলট ইচ্ছে করে কি ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল? পাইলটের কি ওপরে যাওয়ার খুব তাড়া ছিল তার জন্য সে বন্ধ করেছে? ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল আর ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দন এই দুজনের মিলে প্রায় 9000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স আছে। এটা কি মেনে নেওয়া যায় যে তারা ভুল করে মাঝ আকাশে এরোপ্লেনের ইঞ্জিন বন্ধ করে দেবেন? আরে বাবা, এরোপ্লেন তো আর রাস্তায় চলে না, তাই না? যে ইঞ্জিন বন্ধ করে দিলে গাড়ি আটকে যাবে রাস্তায়। সে আকাশে ওড়ে, আকাশ থেকে সোজা মাটিতে এসে পড়বে। আর এই সমস্ত পাইলটদের খুব কঠোর ট্রেনিং দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা, এবং তারপরে তাদের হাতে একটা প্লেনের দায়িত্ব দেওয়া হয়। তার সাথে এতজন যাত্রী থাকে, তার নিজেরও জীবনের ঝুঁকি থাকে, সেই নিয়ে সে একটা এরোপ্লেন ওড়ায়। সে কি মাঝ আকাশে বা ওড়ার সময় ইঞ্জিন বন্ধ করে দেবে? এরকম ট্রেনিং কি সে পেয়েছে? আর যদি এরকম ট্রেনিং না দেওয়া হয়ে থাকে তাহলে কি কোনো রকম কোনো চক্রান্ত করা হয়েছিল? ওই যেরকম আমেরিকাতে ঘটেছিল ওই টুইন টাওয়ার্সের ক্ষেত্রে, ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে ভারতে? যদি সেটা হয়ে থাকে তাহলে তো আমাদের দেশের যে আরও বড় বড় তদন্তকারী সংস্থা রয়েছে, এনআইএ রয়েছে যারা দেশদ্রোহী টুকরে টুকরে গ্যাং খুঁজে বেড়ায়, সিবিআই রয়েছে যারা অপোজিশনের লিডার খুঁজে বেড়ায়, তাদেরকে দিয়ে তদন্ত করানো উচিত যে এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না। আফটার অল ওই একই এয়ারক্রাফটে, ওই একই এরোপ্লেনে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। উনি গুজরাটের জন্য যেমন গুরুত্বপূর্ণ মানুষ, ঠিক তেমনিভাবে আমাদের দেশেরও একজন গুরুত্বপূর্ণ মানুষ, একজন এক্স চিফ মিনিস্টার, তিনি একজন ভিআইপি। আর তার সাথে সাথে তিনি বিজেপির একজন নেতা। বিজেপি এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। তাই এআইবির উচিত আরও ভালো করে তদন্ত করা। আর যতদূর বোয়িং কোম্পানির এই ড্রিম লাইনার মডেলটার কথা, এই একই মডেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গোলমাল দেখা দিয়েছে। এরকমও ঘটনা ঘটেছে যে মাঝ আকাশে 16,000 ফুট উচ্চতায় বোয়িংয়ের দরজা খুলে গেছে। যদিও সেখানে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, সবাই বেঁচে গিয়েছেন, কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং তাছাড়াও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এবং খবরের চ্যানেলে এরকম খবর প্রকাশিত হয়েছে যে বোয়িং 787 এর ড্রিম লাইনারে বিভিন্ন ধরনের অসুবিধে দেখা দিচ্ছে। কখনো এসি কাজ করছে না, কখনো লাইট ব্লিঙ্ক করে যাচ্ছে, কখনো প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। আবার যে অ্যামিনিটিসগুলো দেওয়া রয়েছে, যেমন ধরুন এন্টারটেনমেন্ট স্ক্রিনগুলো রয়েছে, সেগুলো কাজ করছে না। এই নিয়ে কি এআইবি বা এভিয়েশন মিনিস্ট্রি বা ডিজিসিএ এদের প্রশ্ন তোলা উচিত নয়? এই একই কোম্পানি অর্থাৎ বোয়িং ড্রিম লাইনারের দুরকম মডেল কেন তৈরি করেছে? একটা মডেল রয়েছে যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে চলে, যেমন ইউকে ইউএসএ। আরেকটা মডেল রয়েছে যেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে চলে, ইন্ডিয়ার মতন। আর যে বিমানটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বিমানটা যখন দিল্লি থেকে আহমেদাবাদ এসেছে, তখন ওই প্লেনের মধ্যে কী কী অসুবিধে হয়েছিল, কী কী সমস্যার সৃষ্টি হয়েছিল সেই নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যাত্রী সুরক্ষা আর যাত্রীকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব ঠিক কাদের আপনারা কি জানেন? এর দায়িত্ব হচ্ছে ডিজিসিএর এবং আমাদের দেশের এভিয়েশন মিনিস্ট্রির। যদি এরোপ্লেনের কোনো অসুবিধে হয়, যদি একটা সিটও ফাটা থাকে, তাহলে সেটাও দেখার দায়িত্ব তাদের। তারা এত বড় দায়িত্ব এড়াতে পারে না। তাই এআইবির যে প্রাথমিক রিপোর্ট, সেটা নিয়ে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। যে পাইলটরা আজ আর দুনিয়াতে নেই তাদের উপর দোষারোপ করে দেওয়াটা সোজা, কিন্তু কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করাটা কঠিন এবং লক্ষ কোটি টাকার মালিক বোয়িং কোম্পানিকে প্রশ্ন করাটাও কঠিন। তবে কঠিন কাজটা যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনার বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। আপনি ভোট দিয়ে সরকার নির্বাচিত করেন যাতে আপনি সুখে শান্তিতে বেঁচে থাকেন, যাতে আপনার সন্তান দুধে ভাতে থাকে। সেইটাই যদি আপনার থেকে ছিনিয়ে যায় তাহলে আপনি সরকারকে প্রশ্ন করবেন না তো কাকে করবেন? ভেবে দেখবেন একবার।